হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়ামুজ্জামান সৌরভ আছি আপনাদের সাথে। চলে এলাম আরও একটি লাইভ স্টাডি সেশন নিয়ে। আজকে স্টাডি সেশনটির বিষয় হচ্ছে আমাদের উদ্ভাসে ফার্স্ট 2 উইকে অর্থাৎ উইক 1 এবং উইক 2-তে যেসব বিষয় পড়ানো হয়েছে সেসব বিষয় রিভিশন। তো আমরা সবার প্রথমেই রুটিনটা দেখে নিই যে আমাদের কি কি বিষয় উদ্ভাসে পড়ানো হয়েছে এবং আমি আসলে কি কি করেছি। তো সবার প্রথমে বলে নিই, সবাইকে অনুরোধ জানাচ্ছি একটি লাল কলম, একটি সবুজ অথবা নীল কালারের কলম, একটি বেগুনি অথবা অন্য কোনো কালারের কলম, একটি মার্কার, একটি পেন্সিল, একটি গ্লিটার পেন অথবা অন্য যে কোনো জেল পেন এবং একটি কালো কালারের কলম সাথে রাখার জন্য এবং একটি স্কেল। আর সাথে নিজেকে পুরস্কৃত করার জন্য কোনো চকলেট অথবা বেলুন বা অন্য কিছু যদি থাকে এবং একটি যদি ক্যালকুলেটর থাকে তাহলে খুবই ভালো হয়। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের লাইভ স্টাডি সেশনটি শুরু করে দিই। আর এক্ষেত্রে আমরা আজকে ইউজ করব পোমোডোরো টেকনিক, যেখানে আমরা চেষ্টা করব 25 মিনিট পড়াশোনা এবং 5 মিনিট রেস্ট নেওয়ার। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমে আমাদের অ্যানালাইসিস দিয়ে শুরু করি। আমি এখন পর্যন্ত আমরা প্রথমেই বলে রাখি, আমরা যে 1 এবং 2 অর্থাৎ P2 পর্যন্ত রিভিশন দিব, P3 থেকে আমরা পরের স্টেপে রিভিশন দিব। আর আমরা আসলে রিভিশন দেওয়ার চেষ্টা করব, দেখা যাক যতদূর পারা যায়। আমরা চেষ্টা করব P1, P2, C1, C2 এই 4টি লেকচার রিভিশন দেওয়ার। আমাদের P1 এ রয়েছে ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় 2 ভেক্টর এবং P2 তে রয়েছে নিউটনিয়ান বলবিদ্যার প্রথম অংশ। আমাদের C1 এ রয়েছে মৌলে পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন এবং C2 তে রয়েছে বাকি অংশ, অর্থাৎ আমরা মৌলে পর্যায়িত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায়টি পুরোটাই কমপ্লিট করার চেষ্টা করব। এবং আমাদের গণিত, সরলরেখা এবং বৃত্ত রয়েছে। আর জীববিজ্ঞান আমাদের রয়েছে রক্ত সঞ্চালন এবং অণুজীব। তো আমরা কি করব, প্রথমে আমরা চেষ্টা করব যে আমার যে ক্লাস নোটগুলো রয়েছে সেই ক্লাস নোটগুলো রিভিশন দেওয়ার এবং পরবর্তীতে যদি আমরা সময় পাই সেক্ষেত্রে প্র্যাকটিস এক্সামগুলো দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমার পরিকল্পনা হচ্ছে প্রথমে নোটগুলো রিভিশন দেওয়ার এবং নোটগুলো রিভিশন দেওয়ার পরে এই সম্পর্কিত যে প্র্যাকটিস এক্সামগুলো রয়েছে সেই প্র্যাকটিস এক্সামগুলো প্রথমে ডেইলি এক্সাম দেওয়া, তারপরে অন্যান্য প্র্যাকটিস এক্সাম দেওয়া যদি সময় পাই সেক্ষেত্রে। এবং সবগুলো প্র্যাকটিস এক্সাম দেওয়ার পরে আমরা চেষ্টা করব যেগুলো ভুল হবে এবং যেগুলো প্রবলেম আমি স্কিপ করব সেসব বিষয় একসাথে শিখে নেওয়ার, এবং যেই বিষয়গুলো আমি পারবো না সেগুলো আমি চেষ্টা করব পরবর্তীতে শিখে নিয়ে আপনাদের ব্যাখ্যা করার। তো আমরা সবার প্রথমে চেষ্টা করব ফিজিক্স দিয়ে শুরু করার। ফিজিক্সে আমাদের আছে ভেক্টর। তো সবাই আপনারা খাতা কলম নিয়ে বসে যান। আপনাদের কাছে অনুরোধ, যদি আপনাদের আগের কোনো ক্লাস নোট থাকে তাহলে সেই ক্লাস নোট, অথবা আপনারা যদি উদ্ভাসে ভর্তি থাকেন তাহলে উদ্ভাসের ক্লাস নোটটি নিয়ে বসবেন। এবং সেই সাথে আরও যে জিনিসটা লাগবে, একটি নোট খাতা এবং একটি হচ্ছে রাফ খাতা। আমি নোট খাতা এবং রাফ খাতা আমার সাথেই রেখেছি। আর সব থেকে বেশি যেটা জরুরি, যে ক্লাস নোট এবং বিভিন্ন কালারের কলম। তো চলুন না দেরি না করে শুরু করি। আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছি। সো আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যে অধ্যায় 2 ভেক্টরের ক্লাসটি সেটি নিয়েছিল, কোন ভাইয়া নিয়েছিল সেটি, একটু যদি আগে খেয়াল করি। আমাদের মাহমুদুল হাসান মৃদুল ভাইয়া নিয়েছিল এবং মৃদুল ভাইয়ার কোড সম্ভবত 1972, যেহেতু উদ্ভাস থেকে আমার ক্লাস নোটটা নিয়েছিল এবং ক্লাস নোট নিয়ে এভাবে মার্ক করে দিয়েছিল যে আমি আসলে কয় পৃষ্ঠা পড়েছি। তো একটু আমি নিজে আগে দেখে নিই। আমি নোট করেছিলাম টোটাল 11 পৃষ্ঠা। তা আমরা প্রথমে 11 পৃষ্ঠার এই নোটটি রিভিশন করার ট্রাই করব। এবং আমি এর আগেও এই নোটগুলোর উপরে রিভিশন ভিডিও দিয়েছিলাম এবং ইঞ্জিনিয়ারিং ডেইলি এক্সামের আগে নোটগুলোর উপর রিভিশন ভিডিও দিয়েছিলাম এবং ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম, ভার্সিটি উইকলি এক্সাম, মেডিকেল উইকলি এক্সামের আগে আমি সেই সম্পর্কিত প্রিপারেশন ভিডিও ছেড়েছিলাম। আপনারা চাইলে আমার সিয়াম কন্টেন্ট ক্রিয়েশন অথবা সিয়াম স্টাডি স্পেস অথবা
সিয়াম উজ্জামান সৌরভ ইউটিউব চ্যানেল, পেজ, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম এবং আমার মেসেঞ্জার কমিউনিটিতে যুক্ত হতে পারেন। তবে এখন আমি ফেসবুক এবং মেসেঞ্জারে আপাতত তেমন একটা অ্যাক্টিভ নাই, তাই সম্ভবত আপনারা সেখানে নক করে পাবেন না। আপনারা চাইলে আমাকে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমার এই ইউটিউব ভিডিওতে কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আর যদি কোনো কারণে আপনারা রিপ্লাই না পান, সেক্ষেত্রে আমি 50 সাবস্ক্রাইবার যখন পূরণ হবে তখন একটা কিউএনএ সেশনের আয়োজন করার ট্রাই করব। সেই কিউএনএ সেশনে আমি ট্রাই করব আপনাদের সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার। তো চলুন আর দেরি না করে দ্রুত আমরা পড়াশোনা শুরু করে দিই। এবং পড়াশোনা শুরু করার আগে আমরা একটু পানি খেয়ে নেব, কারণ আমাদের প্রত্যেকদিন মিনিমাম 2 লিটার পানি খেতে হয় এবং সুস্থ থাকার জন্য আরো বেশি পানি খেলে আরো বেশি ভালো। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে 25 মিনিটের একটি স্টাডি সেশন করব এবং তারপরে 5 মিনিটের একটি ব্রেক নিব এবং তারপরে আরো একটি 25 মিনিটের স্টাডি সেশন করব এবং আরো একটি 5 মিনিটের ব্রেক নিব। এবং যদি আমার ইচ্ছা হয় তাহলে আরো একটি স্টাডি সেশন করতেও পারি, অথবা এখনকার মতো এখানে শেষ করে দিতে পারি। আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন তাহলে এরকম ভিডিও আমি নিয়মিত ছাড়বো, এবং আরো কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং আমার এই স্টাডি সেশনগুলো আপনারা যদি লাইভে দেখতে চান তাহলে আমাকে সিয়ামুজ্জামান সৌরভ এই আইডিতে নক দিতে পারেন, অথবা যদি আপনারা ইউটিউবে দেখতে চান তাহলে আমার 50 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, কারণ ইউটিউব থেকে 50টা সাবস্ক্রাইবার পূরণ না হলে লাইভ ভিডিও করার ফিচার প্রদান করা হয় না। তবে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওগুলো লাইভ প্রিমিয়ার করার এবং লাইভ প্রিমিয়ার চলাকালে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো চলুন আর দেরি না করে আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে পোমোডোরো টাইমারটি অন করছি। আর মাউসটাকে সরিয়ে রাখি যেন কন্ট্রোল আমার হাতে না থাকে। আচ্ছা, তো আমাদের 25 মিনিটের পোমোডোরো টাইমার শুরু হয়ে গেছে। আমরা পড়াশোনা শুরু করে দিই। P1 ভেক্টর। প্রথমে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আমাদের একটি চাকা দেয়া রয়েছে, সেই চাকাটি আসলে এই দুইটি চাকা সমান, এই চাকাটি পায়ার দূরত্ব অতিক্রম করে এই অবস্থানে এসেছে এবং সেটি আমরা যদি খেয়াল করি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত থিটা কোণ উৎপন্ন করেছে এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এস দূরত্ব অতিক্রম করেছে। আমাদের এস সমান হচ্ছে পাই আর স্কয়ার প্লাস এস সমান হচ্ছে পাই আর স্কয়ার প্লাস 2 পাই হোল স্কয়ার, এবং tan থিটা সমান হচ্ছে 2r ডিভাইডেড বাই পাই আর। তাহলে থিটা সমান tan ইনভার্স 2/পাই। এরপর আমরা দ্বিতীয় কোশ্চেনে যদি চলে আসি, এখানে আমাদের b একটি ভেক্টর দেয়া রয়েছে এবং অপর একটি ভেক্টর হচ্ছে a। তো এই দুটি ভেক্টরের যে আমাদের লব্ধি সেটি হচ্ছে b/2। এখন এই লব্ধিটি b ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তো আমাদের যে প্রশ্নটি করা হয়েছে, প্রশ্নটি হচ্ছে এই যে a ও b এর মধ্যবর্তী কোণ আলফা, আলফা এর মান কত? আচ্ছা, তো আমরা সূত্র জানি tan থিটা সমান a sin আলফা ডিভাইডেড বাই b প্লাস a cos আলফা। এখন আমরা জানি tan 90 ডিগ্রি মান হচ্ছে 1/0 অর্থাৎ ইনফিনিটি অথবা সামথিং বাই 0। তাই আমরা বলতে পারি b প্লাস a cos আলফা সমান 0, a cos আলফা সমান মাইনাস b। এখান থেকে আমরা লব্ধি সূত্র যদি ফেলে দিই b/2 হোল স্কয়ার অর্থাৎ r স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা
এবং a cos আলফা সমান আমরা জানি -b, সেটি বসিয়ে দিলাম। তারপর বেসিক ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি a সমান √5/2b এবং √5/2 b cos আলফা সমান হচ্ছে -b, আমরা সূত্রের মান বসিয়ে দিলাম, অর্থাৎ b cos আলফা সমান -2/5 এবং আলফা সমান দাঁড়াচ্ছে আমাদের cos ইনভার্স -2/5 অর্থাৎ 153.43 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই প্রবলেমগুলো আমি একটু ফাস্ট আলোচনা করার ট্রাই করব, কারণ আমি আসলে নিজেই রিভিশন দিচ্ছি, তবে চেষ্টা করছি আপনাদের সাথে লাইভ স্টাডি সেশন করার। তো আপনাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আমার টেলিগ্রাম ব্রডকাস্ট চ্যানেল সিএম স্টাডি স্পেস অথবা প্রাইভেট গ্রুপ সিএম স্টাডি স্পেসে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা যদি উত্তর দেওয়ার জন্য আমার সরাসরি দেখি যে ভিডিও করে উত্তর দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমি সরাসরি একটা ভিডিও আকারে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। এখানেও আমরা একই ধরনেরই দেখতে পাচ্ছি, একটি ভেক্টর হচ্ছে p আর একটি √2p। এখানে থিটা সমান আমাদের 45 ডিগ্রি প্রমাণ করতে বলা হয়েছে এবং এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা। আমরা জানি tan থিটা সমান p sin আলফা ডিভাইড বাই p প্লাস, অর্থাৎ tan থিটা সমান p sin q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা। তো সেখান থেকে আমরা পাচ্ছি, যদি আমরা p কেটে দিই, sin আলফা ডিভাইড বাই √2 প্লাস cos আলফা। এবং আমরা জানি f of x যদি একটি ফাংশন হয়, সেই ফাংশনের একবার অন্তরীকরণ যদি করি তাহলে আমরা 0 যদি বসাই, আচ্ছা কনসেপ্টটা আমার মাথায় আসছে না এখন। আচ্ছা হ্যাঁ, গুণমান লঘুমান নির্ণয়। আমরা যদি একবার অন্তরীকরণ করে 0 বসাই তাহলে আমরা গুণমান বা লঘুমান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা উভয় পক্ষে এই টেকনিক খাটালাম এবং একবার অন্তরীকরণ করলাম। এখন অন্তরীকরণ করার পরে আমরা দেখছি আলফা সমান 135 ডিগ্রি। তার মানে আলফা সমান 135 ডিগ্রির জন্য আমরা গুণমান পাবো। তো গুণমান tan থিটা ম্যাক্স সমান দাঁড়াবে আমাদের 135 ডিগ্রি বসিয়ে দিলে 1। এখন এই 1 এর জন্য আমরা থিটার যে মান পাবো সেটাই হচ্ছে থিটার মান। সো থিটা সমান দাঁড়াবে 45 ডিগ্রি, যেটি হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আমরা এটি দেখিয়ে দিলাম, আমাদের দেখাতে বলা হয়েছিল। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে আসি। দুইটি ভেক্টর আমরা দেখতে পাচ্ছি। এখানে কাহিনীটা হচ্ছে, একজন বন্ধু, ধরলাম আমি সিয়াম, r1 বেগে 4 মিটার পার সেকেন্ড বেগে আমি যাচ্ছি পশ্চিম দিকে, এবং আমার আরো একটা ফ্রেন্ড, ধরলাম আরাফাত, সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণ করে, আচ্ছা এখানে 60 ডিগ্রিটা আমরা পরে বের করব, সে 2 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ করে আমার সাথে যাচ্ছে, হচ্ছে 120 ডিগ্রি কোণ করে যাচ্ছে। এখন আমাদের দেওয়া আছে আমি গিয়েছি 20 মিটার এবং আমার বন্ধু গিয়েছে 10 মিটার। এখন 5 সেকেন্ড পর আমাদের দুই বন্ধুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? আমরা জানি r1 প্লাস r সমান হচ্ছে r2। আমরা জাস্ট বেসিক ক্যালকুলেশন করছি, rটাকে এই পাশে রেখে r1টাকে ওই পাশে পাঠাচ্ছি। এখন আমরা বিয়োগ তো করতে পারি না, তাই যোগ করে মাঝখানে মাইনাস বসালাম, প্লাসে মাইনাসে মাইনাসই হয়। তারপরে আমরা জানি দুটো যোগফল হবে √p² + q² + 2pq cos আলফা, এবং এই r1 এর আমরা মানটা বসাবো কারণ আমাদের শুধু মান দরকার। এখন মান বসানোর পরে আমরা দেখছি অ্যান্সার হচ্ছে 26.45 ডিগ্রি। আর এখানে আরো একটা কোশ্চেন আমি ভাইয়াকে করেছিলাম যে আমরা কি উত্তরগুলো হচ্ছে রুট আকারে রাখবো অথবা অন্যভাবে রাখবো নাকি দশমিকে নিব। তো দশমিক আকারে লেখা বেটার। এরপর আমরা টাইপ 2 লম্বাংশ নিয়ে আলোচনা করব। তো এখন কথা হচ্ছে, উত্তর পূর্ব দিকে 5 একক মানের একটি ভেক্টর লিখতে হবে। কোনো ব্যাপার না, আমরা আচ্ছা আমি একটু আগে দিকটা ভুল বলেছিলাম। আমাদের উপরের দিকটা হচ্ছে উত্তর, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ, ডান দিকটা হচ্ছে পূর্ব এবং বাম দিকটা হচ্ছে পশ্চিম। তো আগের প্রশ্নে আপনারা ওভাবে দিকটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন উত্তর পূর্ব দিকে 5 একক মানের একটি ভেক্টর লিখো। তো পূর্ব দিকে, উত্তর পূর্ব যেহেতু বলেছে, তার মানে উত্তর পূর্বে মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ থিটা 45 ডিগ্রি।
5 একক যেহেতু বলেছে, এটা হবে 5 cos 45 ডিগ্রি, এটা হবে 5 sin 45 ডিগ্রি। এখন r সমান 5 cos 45 ডিগ্রি i ক্যাপ প্লাস 5 sin 45 ডিগ্রি j ক্যাপ, মান বসালে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। এরপর আমরা আসি দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়। তো এখানে আমি পূর্ব দিকে যাচ্ছি, 75 মিটার গেলাম। আমার বন্ধু আরাফাত সে 200 মিটার হচ্ছে উত্তর দিকের সাথে কোণ করে গেল, এবং আমার আরো এক বন্ধু নিশান সে হচ্ছে উত্তর দিকের সাথেই এই পাশ দিয়ে, মানে আরাফাত গিয়েছিল উত্তর পূর্ব দিকের সাথে 50 ডিগ্রি কোণ করে, এবং নিশান যাচ্ছে উত্তর পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। এবং আমরা যে দিকটা আগে উচ্চারণ করব সেই দিকের সাথে কোণ নিব। 50 মিটার গেল। তো আমাকে মোট সরণটা নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করব? f(x) সমান r1 cos আলফা প্লাস r2 cos বিটা প্লাস r3 cos আলফা বিটা গামা, তো সমান সমান r cos থিটা। একইভাবে আমরা শুধু fy সমান cos এর জায়গায় sin বসাবো, এবং আমাদের r সমান দাঁড়াবে, আমরা যদি একটু সমীকরণ 1 এবং সমীকরণ 2 ধরে নিয়ে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান করি, তাহলে আমরা ক্যালকুলেশন করার পরে দেখব r সমান দাঁড়াবে √fx স্কয়ার প্লাস fy স্কয়ার। সেখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এবং আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে sin থিটা, r কেটে যাবে, এবং sin থিটা cos থিটা করলে হবে tan থিটা, অর্থাৎ tan থিটা সমান হচ্ছে fy ডিভাইড বাই fx। তো এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের এমসিকিউ অথবা রিটেনের জন্য পরীক্ষায় দরকার হতে পারে। এরপর আমরা আসি, তিনটি ভেক্টরের মান দেওয়া আছে 1, 2 এবং 3। এরা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে লব্ধি কত হবে? তো আমরা ভেক্টর তিনটিকে ধরে নিলাম i ক্যাপ, 2j ক্যাপ এবং k ক্যাপ, 3k ক্যাপ। a সমান আমাদের দাঁড়াবে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, অর্থাৎ a সমান আমাদের দাঁড়াবে √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, অর্থাৎ √14। এরপর আপেক্ষিক বেগ আমরা ধরে নিচ্ছি va বেগে আমি কোন একদিকে যাচ্ছি, এবং vb বেগে আমার বন্ধু আরাফাত কোন একদিকে যাচ্ছে। এখন আমাদের যে লব্ধি বেগ সেটা হচ্ছে vr সমান vb মাইনাস va। তো va হচ্ছে যার সাপেক্ষে বেগ, অর্থাৎ আমি সিয়াম, আমার সাপেক্ষে যদি আমি বেগ পরিমাপ করি, তাহলে সিয়ামের সাপেক্ষে বেগ হচ্ছে va, এবং vb হচ্ছে আমার বন্ধু আরাফাতের সাপেক্ষে বেগ। তাহলে আমরা মনে রাখবো va হচ্ছে সিয়ামের সাপেক্ষে বেগ এবং vb হচ্ছে আরাফাতের সাপেক্ষে বেগ, অর্থাৎ va হচ্ছে আমার সাপেক্ষে বেগ, vb হচ্ছে আমার বন্ধুর সাপেক্ষে বেগ। আর লব্ধি বেগ তাহলে আমরা এই সূত্র থেকে নির্ণয় করে ফেলতে পারবো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি vc বেগে আমি সিয়াম 40 i ক্যাপ অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছি, এবং vr লব্ধি বেগে আমার বন্ধু আরাফাতকে আমি যেতে দেখছি, সে 40√3 j ক্যাপ অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন আমাদের কাজ কি? আমরা আরাফাতের বেগটা বের করতে যাচ্ছি, এবং সে কোন দিকে যাচ্ছে আমরা জানি, বেগ মানে মানদিক, দুইটাই বের করতে হয়। কিছুই না, আমরা vr সমান আমাদের সূত্রটা বসিয়ে দিব যে আরাফাতে আমার সাপেক্ষে অর্থাৎ সিয়ামের সাপেক্ষে আরাফাতের লব্ধি বেগ সমান হচ্ছে আরাফাতের বেগ মাইনাস সিয়ামের বেগ। আমরা এখন মান বসিয়ে দিলাম, কিছু বেসিক ক্যালকুলেশন করে আমরা দেখছি অ্যান্সার আসলো 80 কিলোমিটার পার আওয়ার, এবং tan থিটা সমান আমরা একইভাবে সূত্রের মান বসিয়ে পেয়ে যাচ্ছি থিটা সমান 60 ডিগ্রি, যেটা হচ্ছে পূর্ব দিকের সাথে অর্থাৎ সিয়ামের সাথে। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। উপর থেকে বৃষ্টি পড়ছে স্থির অবস্থায় আনুভূমিক উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে। এখন আমি যখন 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হই, তখন বৃষ্টিটা পড়ছে একদম লম্বভাবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে আমাদের VA অর্থাৎ স্থির অবস্থায় যে বৃষ্টির বেগ সেটি কত। তা আমরা জানি সিয়ামের সাপেক্ষে বৃষ্টির বেগ সিয়ামের সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে না, এটা সিয়ামের সাপেক্ষে বৃষ্টির বেগ না, এটা হচ্ছে
আমি যদি আরেকবার কনসেপ্টটা ভালো করে রিভিউ করি, যার সাপেক্ষে বেগ আর যার আপেক্ষিক বেগ। তো এখানে v2 হচ্ছে গতিশীল অবস্থায়, তাহলে গতিশীল অবস্থায় বৃষ্টির বেগ, গতিশীল অবস্থায় বৃষ্টির বেগের সাপেক্ষে স্থির অবস্থায় বৃষ্টির বেগ। তো আমরা v1 সমান v1 - v2 বসালাম, তারপর আমরা আগের মতোই ঠিক ক্যালকুলেশন করলাম এবং আমরা tan থিটা সমান q sin থিটা ডিভাইড q sin আলফা ডিভাইড বাই v প্লাস q cos আলফা সূত্রের মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি v1 সমান 20 মিটার পার সেকেন্ড। এবং যেহেতু প্রবলেমটা খুবই সহজ তাই আমি কিছু বলছি না আগেরটার মতোই। এরপর আমরা নদী নৌকার ম্যাথে চলে আসছি। তো নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে আমরা দুইটা কেস শিখবো, কেস 1 এবং কেস 2। কেস 1 হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব, কেস 2 হচ্ছে সর্বনিম্ন সময়। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা জানি যে আমরা এখানে u বেগে u স্রোতের বেগ দেখছি এবং v হচ্ছে সিয়ামের বেগ, আর w হচ্ছে √v² - u² অর্থাৎ সিয়ামের লব্ধি বেগ। তা আমরা সিয়ামের নদী পার হতে যে সময় t সমান d/√v² - u² বের করব এবং সিয়াম কত কোণে রওনা দিবে সেটা বের করব কিভাবে, cos আলফা সমান -u/v। এখন এখানে যদি নৌকা ও বাতাসের বেগ দেওয়া থাকে, অর্থাৎ কোন একদিক থেকে বাতাস এসে ডিস্টার্ব করছে, তাহলে আমরা ভেক্টর যোগ করে ফেলবো নৌকা এবং বাতাসের বেগের। এখন আমরা কেস 2 এ আসি, সর্বনিম্ন সময়। এখন এর আগের বার তো সিয়াম সর্বনিম্ন দূরত্বে নদী পার হলো, সিয়াম যদি এবার চাই যে সর্বনিম্ন সময় নদী পার হবে তাহলে সে কি করবে? তো আমরা এখন দেখছি যে স্রোতের বেগ হচ্ছে u, সিয়ামের বেগ হচ্ছে v এবং সিয়ামের লব্ধি বেগ সেটি হচ্ছে v sin আলফা। আমরা জানি t এর জেনারেল সমীকরণ হচ্ছে t সমান d ডিভাইডেড বাই v sin আলফা সমান 1, কারণ sin আলফা সমান 1 হলে সর্বোচ্চ মান পাই আমরা। তো আলফা সমান 90 ডিগ্রি, অর্থাৎ সিয়ামকে অবশ্যই 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে। আচ্ছা, এখানে কি কোনো মিস্টেক হচ্ছে? আমি রওনা দেব 90 ডিগ্রি কোণে, সো এটা হবে আমার v এবং এটা হবে v sin আলফা। তো আমাদের যে সময় সেটা হবে t সমান d ডিভাইডেড বাই v, অর্থাৎ সিয়ামের সর্বনিম্ন সময় নদী পার হতে সময় লাগবে t সমান d বাই v। এখন আমরা প্রবলেম প্র্যাকটিস করি। সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সর্বনিম্ন সময়ের দ্বিগুণ সময় লাগে। v সমান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, u সমান কত, আলফা সমান কত। তো সিয়ামের সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সময় t, সর্বনিম্ন সময়ে নদী পার হতে সময় t মিনিমাম, এবং এটা হচ্ছে 2 দ্বারা গুণ করে দিলাম। এখন আমরা মান বসিয়ে দিচ্ছি, t সমান d ডিভাইড বাই √v² - u², t মিনিমাম সমান d ডিভাইড বাই v, কিছু না উভয় পক্ষ থেকে d কাটাকাটি করলাম, বেসিক ক্যালকুলেশন করে এসে আমরা দেখছি u সমান √3 মিটার পার সেকেন্ড এবং আলফা সমান হচ্ছে cos ইনভার্স -u/v 150 ডিগ্রি। এরপর আমরা দেখছি, এর আগের বার আমরা দেখলাম সিয়াম সর্বনিম্ন সময়ে নদী পার হয়েছে, সর্বনিম্ন সময় এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময় তুলনা করেছিলাম। এখন সিয়াম চাচ্ছে সে সর্বনিম্ন সময় নদী পার হবে। তো সর্বনিম্ন সময় নদী পারের জন্য আমরা সূত্র আগে থেকেই জানি, তাই আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করছি না। স্রোতের বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে সিয়ামে নদী পারাপারের কাহিনী না, এখানে কাহিনীটা একটু অন্য, যেখানে আমরা থানোসের মতো কিছু অবাস্তব বিষয়বস্তু দেখতে পাবো। এখানে বিষয়টা হচ্ছে যে একজন পুলিশ সে এখানে রয়েছে এবং নদীর অপর পারে একজন চোরকে দেখতে পেল। এখন পুলিশ যখন এখানে রয়েছে এবং সে নদীর অপর পারে চোরকে দেখতে পেয়েছে, চোর কিন্তু পুলিশকে দেখে ওই দিকে দৌড় দিতে পারত, কিন্তু সে ওই দিকে দৌড় দিল না। টিচারের ইচ্ছা হলো যে পুলিশকে এই দিক বরাবর দৌড় দেওয়া হবে, এখন চোরকে এই দিক বরাবর দৌড় দেওয়া হবে। এখন চোর এই দিক বরাবর 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিল। পুলিশ তখন চিন্তা করলো চোরকে ধরতে পারলে পুলিশের প্রমোশনের একটা সুযোগ আছে, তাই পুলিশও সে সাঁতার কাটা শুরু করলো। তো পুলিশ কত বেগে সাঁতার কাটা শুরু করলো? 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং স্রোত কিন্তু 4 মিটার পার সেকেন্ড বেগে রয়েছে এবং নদীর প্রস্থ রয়েছে 1500 মিটার। এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে
তোমাদেরকে চেষ্টা করতে হবে পুলিশকে এই চোরকে ধরিয়ে দিতে সাহায্য করার। এখন তোমরা কিভাবে সাহায্য করতে পারো? তোমরা পুলিশকে বলে দিবা যে সে কতক্ষণে সাঁতার কাটা শুরু করবে এবং তার কত সময় লাগতে পারে। তো আমরা যেই বলা সেই কাজ। আমরা এই দিক বরাবর উপাংশ নিচ্ছি, কারণ ওই দিক বরাবর উপাংশ নিয়ে কোনো কাজ নাই, তাই আমরা নিচ্ছি 4 + 15 cos alpha * t সমান হচ্ছে 60, অর্থাৎ আমরা জানি এর সমান pt। তা আমরা tt উভয় পক্ষ থেকে কেটে দিলাম, আমরা 15 cos alpha সমান 2 পাচ্ছি, সেখান থেকে আলফা সমান cos ইনভার্স আমরা মান বসিয়ে দিলে পেয়ে যাচ্ছি 82.33 ডিগ্রি কোণে পুলিশকে সাঁতার কাটা শুরু করতে হবে এবং পুলিশের সময় লাগবে হচ্ছে d/v sin alpha সমান 100.9 সেকেন্ড। তার আমরা বুঝতে পারছি কত কম পরিশ্রমের মাধ্যমে পুলিশটি চোরকে ধরে তার প্রমোশন করে ফেলতে পারে। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, যেখানে a × b সমান দেওয়া আছে 6√3 এবং a.b সমান দেওয়া আছে 6। আচ্ছা, আমি একটা বিষয় বলে রাখি, উপরে যেসব কথা লেখা রয়েছে সেগুলো কিন্তু ভাইয়ারা ক্লাসে আলোচনা করেছিল, সেই বিষয়গুলো আমি লিখে রেখেছি। যেমন এখানে আপেক্ষিক বেগের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে এবং লাল কালার স্টার দ্বারা বোঝানো হয়েছে যে এটা এর আগে কখনো না কখনো পরীক্ষায় এসেছিল অ্যাডমিশনে, এবং যদি কোথাও কালো কালার স্টার দেওয়া থাকে তার মানে এটা এখন পর্যন্ত আসেনি, তবে আসার জন্য ইম্পর্টেন্ট। আর এখানে যে কথাগুলো লেখা রয়েছে যেমন তপন গুহ, মাস্টার কোশ্চেন ব্যাংক, এসইউ, তারপরে উইকলি মানে হচ্ছে এটি উইকলি এক্সামে আসতে পারে এই কোশ্চেনটা কোনো না কোনো সেটে। আচ্ছা, এই কথাগুলোর ব্যাখ্যাগুলো আমি কিন্তু যখন ডেইলি লাইভ এক্সামের আগে এই লাইভ স্টাডি সেশনটি করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম। তো কারো যদি এই ব্যাখ্যাগুলো জানার খুবই আগ্রহ থাকে সেক্ষেত্রে তাকে বলবো যে আমার ডেইলি লাইভ এক্সামের আগে যে আমি লাইভটি করেছিলাম, লাইভ ঠিক বলা যায় না, অর্থাৎ স্টাডি সেশনটি করেছিলাম সেখান থেকে ঘুরে আসার জন্য। আমার মনে পড়ছে না সেই লাইভ স্টাডি সেশনটি আমি ইউটিউবে প্রিমিয়ার করেছিলাম নাকি হচ্ছে ফেসবুকে লাইভ করেছিলাম। ইউটিউবে যদি প্রিমিয়ার করে থাকি তাহলে আমি সিয়াম কন্টেন্ট ক্রিয়েশন এখানে করেছি, এবং যদি ফেসবুকে প্রিমিয়ার করে থাকি তাহলে আমার সিয়ামুজ্জামান সৌরভ আইডিতে করেছি। তো কারো ইচ্ছা হলে দেখে আসতে পারেন। এখন a × b সমান 6√3, a.b সমান 6। তো আমরা কিছুই করব না, আমরা জাস্ট ab sin θ এবং ab cos θ বসিয়ে দিলাম, মান বসালাম, tan θ সমান √3 পেলাম, θ সমান 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এই প্রশ্নটা এই জন্য দেওয়া হয়েছে যে অ্যাডমিশনে আসলে এরকম সহজ প্রশ্ন আসে, কিন্তু আমরা সবাই ভাবি অ্যাডমিশনে কঠিন কঠিন প্রশ্ন আসে, যে আমরা আইআইটি যেই হচ্ছে মেইন অ্যাডভান্স এই ধরনের কোশ্চেন সলভ করি। এছাড়া যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তারা নিট এর কোশ্চেন সলভ করে থাকি, অর্থাৎ NEET, যেই বলতে আমি বুঝালাম JEE, এবং অনেকে তো MIT প্রিপারেশন বুকও নিয়ে রাখে। তো আসলে এগুলো প্রাইমারি লেভেলের পড়া না। আচ্ছা, এগুলো নিয়ে আমরা 5 মিনিটের ব্রেকে আলোচনা করব, এখন পড়াশোনায় ফেরত আসি। তো আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে a সমান একটি ভেক্টর দেওয়া রয়েছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আচ্ছা, আমাদের কতটুকু পড়া রয়েছে যদি একটু দেখি, 2 4 5 6, আর মাত্র 6 পৃষ্ঠা রয়েছে, টাইম রয়েছে 4.5 মিনিট। আচ্ছা, একটু ফাস্ট আগাতে হবে। a সমান i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, a ভেক্টরের লম্ব দিকে xy তলে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। এখন আমরা এখানে খেয়াল করব একক ভেক্টর মানে মান 1, লম্ব দিকে দ্বারা বোঝাচ্ছে ডট গুণ 0, এবং xy তলে মানে হচ্ছে z অক্ষ 9। তাহলে আমরা কথা অনুযায়ী b সমান একক ভেক্টর x i ক্যাপ প্লাস y j ক্যাপ ধরে নিলাম, এবং b এর মান 1, তার মানে √x² + y² সমান 1, অর্থাৎ x² + y² সমান 1, এবং লম্ব দিকে মানে ডট গুণ 0, অর্থাৎ a.b সমান 0। আচ্ছা, এখানে ab সম্ভবত ছোট হাতের হতো দুইটাই, যা হোক সেটা ম্যাটার করছে না। তো তারপরে আমরা বসিয়ে দিলাম x - 2y সমান 0, a আর b এর ডট গুণ করে। ও আচ্ছা, a তো a ভেক্টর আর b হচ্ছে একক ভেক্টর, এটা ঠিকই আছে, কোনো ভুল নাই। তো x - 2y সমান 0, অর্থাৎ x সমান 2y। এখন আমরা x সমান 2y মানটি x² + y² সমান 1 এখানে বসিয়ে দিচ্ছি, এবং বেসিক ক্যালকুলেশন করে আমরা x এবং y এর মান পেয়ে যাব। এবং আমরা মান কয়টি পাচ্ছি? মান আমরা পাচ্ছি দুইটি, একটি প্লাস দিয়ে প্লাস প্লাস, আরেকটি পাচ্ছি মাইনাস দিয়ে মাইনাস মাইনাস। তো আমাদের মান দাঁড়াচ্ছে 2/√5 i ক্যাপ প্লাস 1/√5 j ক্যাপ এবং মাইনাস 2/√5 i ক্যাপ মাইনাস 1/√5 j ক্যাপ। এটা হচ্ছে আমাদের অ্যানসার। পরবর্তী কোশ্চেন বুয়েট 18 তে আসা, a ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, b ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন a এর লম্ব দিকে b এর অংশ নির্ণয় করতে হবে।
তো এই কোশ্চেনটি আমাদের ভাইয়ার এসেছিল পরীক্ষায় এবং ভাইয়া বলল কোশ্চেনটি তখন পারেনি ইনস্ট্যান্ট, কারণ পরীক্ষায় প্রশ্ন পারার জন্য আগে থেকে প্র্যাকটিস করে যেতে হয় অথবা প্রচুর ব্রেনস্টর্মিং এর অভিজ্ঞতা থাকতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু ভাইয়া অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এর লম্ব দিকে বি এর উপাংশ হচ্ছে বি এর উপাংশ নির্ণয় করব। তাহলে আমাদের সলিউশন হচ্ছে যে আমরা জানি বি সমান b1 প্লাস b2, কারণ আমরা ভেক্টর দুইটাকে আমরা যেমন ভেক্টরে যোগ করতে পারি একইভাবে আমরা ভেক্টরকে লম্বাংশে দুইটি লম্বাংশে ভেঙে দিলাম। তাহলে আমরা b1 এর দিকে এর দিকে আমরা b এর লম্বাংশ বের করছি, সেটি হচ্ছে b1 সমান b cos θ * a ক্যাপ। এখন b cos θ সমান আমরা জানি a ডট b ডিভাইড বাই a এর মান এবং a ক্যাপ সমান আমরা জানি a ডিভাইড বাই a এর মান। তো আমরা আমাদের মান বসিয়ে দিলাম, তারপর আমরা দেখছি b1 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি। এখন b2 সমান হচ্ছে আমাদের, অর্থাৎ এর লম্ব দিকে b এর উপাংশ আমরা এর দিকে বের করেছি, বের করতে হবে লম্ব দিকে। ভাইয়া কিন্তু এটা জানতো, এটা তখন জানতো না। এখন যদি আমরা খুবই সহজ দেখছি, কারণ প্রথমবার কোনো কিছু আসলে একটু কঠিনই মনে হয়, পরীক্ষার হলে এক্সাম হলে প্রেশার থাকে। তো এর লম্ব দিকে b এর উপাংশ হচ্ছে b2 সমান b মাইনাস b1। এখন আমরা আরো একটি টপিকে চলে আসছি, ক্রস গুণ। a সমান 2i প্লাস mj মাইনাস 3k, b সমান 3i মাইনাস 2j প্লাস 4k, c সমান মাইনাস i মাইনাস j মাইনাস 2k। m এর মান কত হলে ভেক্টর তিনটি সমতুল্য হবে? তো আমরা জানি a ডট b ক্রস c সমান b, অর্থাৎ আয়তন। তো আমরা এটির একটা শর্টকাট দেখব, যেটি আমরা রিটার্নে ইউজ করতে পারি, ax ay az bx by bz cx ay cz। সেখানে আমরা এই সহগগুলো বসিয়ে দিলাম, সহগগুলো বসানোর পরে আমরা নির্ণায়ক বের করতে পারি, সেখানে থেকে আমরা m এর মান পেয়ে গেলাম 3/2। যেহেতু টাইম নাই আমি তাড়াতাড়ি আগাচ্ছি। ক্যালকুলাস যেটি পরীক্ষায় কম আসে অর্থাৎ লেস ইম্পর্টেন্ট, r সমান x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ, আর এর মান হচ্ছে √x² প্লাস y² প্লাস z²। এখন গ্রেডিয়েন্ট অফ r সমান কি? গ্রেডিয়েন্ট অফ r সমান হচ্ছে v এবং r এর এটা কি ডট গুণ সম্পর্ক। আচ্ছা, এখন আমরা del x i ক্যাপ প্লাস del y j ক্যাপ প্লাস del z k ক্যাপ এবং x² প্লাস y² প্লাস z² টু দি পাওয়ার হাফ বসিয়ে দিলাম। তারপর আমরা ক্যালকুলেশন তো করতে জানি, ক্যালকুলেশন করে ফেললাম এবং আমরা পেলাম r ক্যাপ। তাহলে এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, এটি সম্ভবত এর আগে একবার অ্যাডমিশনে এসেছিল, লাল স্টার দেওয়া হয়েছে। অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট তার দিকে একক ভেক্টর বোঝায়। তাহলে আমরা সবসময় মনে রাখবো, কখনো যদি আমরা অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট দেখি, অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট তার দিকে একক ভেক্টর বোঝায়। আমাদের পড়াশোনার 25 মিনিট টাইম হয়ে গেছে, তবে যেহেতু মাত্র 2 পৃষ্ঠা আছে আমি এটি শেষ করে একদম ব্রেক নিব। তো অবস্থান ভেক্টরের গ্রেডিয়েন্ট তার দিকে একক ভেক্টর বোঝায়, আমরা বুঝে গেলাম। তারপরে আমরা দেখছি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এন্ড কার্ভ। গ্রেডিয়েন্ট আমরা এখানে ব্যাখ্যা দিচ্ছি না, টাইম নাই। গ্রেডিয়েন্ট বলতে আমরা বুঝি, ব্যাখ্যা সব কিন্তু আমি ডেইলি যখন ডেইলি লাইভ এক্সামের জন্য পড়াশোনা করছিলাম সেই লাইফস্টাইল সেশনে দিয়েছি। তা আমি এখন তাড়াতাড়ি এগোচ্ছি। ফিজিক্যাল সিগনিফিকেন্স, গ্রেডিয়েন্ট হচ্ছে ভি কিউ অর্থাৎ ভেক্টর। তার মানে ভেক্টর গ্রেডিয়েন্ট কি করে, স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। এবং ডাইভারজেন্স, ডাইভারজেন্স যদি পজিটিভ হয় সেক্ষেত্রে ভেক্টর সোর্স, এবং ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সিঙ্ক হিসেবে কাজ করে, ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল হিসেবে কাজ করে। ডাইভারজেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রবলেম, যেখানে 3টি ভিতরের দিকে গিয়েছে 5টি বাইরের দিকে গিয়েছে, তাহলে ডাইভারজেন্স +2 অর্থাৎ পজিটিভ। এখন ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ঘনত্ব কমে আয়তন বাড়ে, ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে ঘনত্ব বাড়ে কারণ বাইরে থেকে আসছে এবং আয়তন কমে যায়। এখন ডাইভারজেন্স আমরা কিভাবে বের করি? ভি ডট কিউ করে আমরা ডাইভারজেন্স বের করি। ডাইভারজেন্স কি করে? ভেক্টরকে স্কেলারে রূপান্তরিত করে। আমরা ডাইভারজেন্স যারা মনে রাখবো, ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণ, আর ডট গুণ করলে স্কেলার পাওয়া যায়। এরপর আমরা আসি কার্ভ। কার্লের সিগনিফিকেন্স কি? এখানে আমরা দেখতে পাচ্ছি একই দিকে সব যাচ্ছে, তার মানে কার্ল 0। কার্ল যদি 0 হয় তাহলে অঘূর্ণনশীল, সংরক্ষণশীল এবং পূর্ণচক্রের কাজ 0। এবং যদি আমরা এরকম ঘুরতে দেখি তাহলে কার্ল 0 অর্থাৎ ঘূর্ণনশীল, অসংরক্ষণশীল এবং পূর্ণচক্রের কাজ 0 নয়। এখন নেবলা ক্রস এফ সমান হচ্ছে 0 মানে হচ্ছে সংরক্ষণশীল, আর নেবলা ক্রস এফ সমান যদি আমরা 0 না পাই তাহলে হবে অসংরক্ষণশীল। তো এরপর আমি যে লাইভ স্টাইলাইজেশনটি করলাম
এটা শেষ করার পরে আমাদের কাজ হচ্ছে যে বইয়ের যে থিওরি রয়েছে মেন বইয়ের সেটা নিজের ভাষায় বুঝতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে বইয়ের ম্যাথ কাগজ কলম নিয়ে নিজে প্র্যাকটিস করতে হবে। জাস্ট অ্যান্সার মেলালেই হবে, টাইপ ওয়াইজ একটা করে করলেই হবে। একটা টাইপে যদি 10টা ম্যাথ থাকে 10টা থেকে সবথেকে কঠিন বা এর আগে প্রিভিয়াস ইয়ারে আসা একটা সবথেকে বেশিবার যেটা হচ্ছে একটা কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে। কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করতে হবে, কনসেপ্ট বুক সলভ করতে হবে। আর সিরিয়াল কি থাকবে, আমরা সবার প্রথমে ক্লাস নোট পড়ব। ক্লাস নোট করার পরে আমরা মেন বই পড়ব, অথবা মেন বইয়ের বদলে আমাদের যদি কোনো মেন বই পড়া না থাকে সেক্ষেত্রে আমরা কনসেপ্ট বুকও পড়তে পারি, এবং কনসেপ্ট বুক পড়ার পরে আমরা কোশ্চেন ব্যাংকে যাব। তো কোনো ফ্রাস্ট্রেশনে থাকা যাবে না, হতাশায় থাকাই যাবে না। উইকলি এক্সাম সব দিতে হবে, রেজাল্ট যতই খারাপ আসুক। র্যাঙ্ক কোনো ম্যাটার করে না, র্যাঙ্ক খারাপ আসলেও এখন প্রথম 1 মাস কিছু মনে করার দরকার নাই, পড়াশোনা চালিয়ে যেতে হবে। অক্টোবর থেকে আমরা ইনশাল্লাহ সিরিয়াস হয়ে যাব। তো চিল থেকে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করে যেতে হবে, ডেইলি 2 থেকে 4 ঘন্টা পড়াশোনা করতে হবে। তাহলে আমরা আমাদের প্রথম স্টাডি সেশনটি শেষ করলাম। এখন আমাদের 5 মিনিটের একটি ব্রেক টাইম থাকবে। পাঁচ মিনিটের ব্রেক টাইমে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, আপনারাও কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন। আচ্ছা, 5 মিনিটের আমি টাইমার দিয়ে দিলাম। দেখা হচ্ছে ঠিক 5 মিনিট পর আপনাদের সাথে। 5 মিনিট সবাই একটু রেস্ট নিয়ে নিন, ব্রেনটাকে ঠান্ডা করুন। তবে অবশ্যই মোবাইল হাতে নেবেন না, মোবাইল হাতে তুলে নেওয়া যাবে না। আমি 5 মিনিটের মধ্যে আসার ট্রাই করছি।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিয়ামুজ্জামান সরব আছি আপনাদের সাথে। চলে এলাম ছোট্ট একটি ব্রেকের পর। তো এখন আমরা পড়বো কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। আমি আসলে বলেছিলাম ব্রেক নিব 5 মিনিট, কিন্তু এত শর্ট ব্রেকে মাইন্ড ফ্রেশ হয় না, তো সেই জন্য একটু বেশি ব্রেক নিয়ে ফেললাম। কারণ ব্রেকেরও অনেক ইম্পর্টেন্স আছে। এখন আর দেরি না করে আমরা দ্রুত পড়া শুরু করে ফেলি। আচ্ছা, আশা করি এতক্ষণে আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপার অধ্যায় 2 ভেক্টরের পড়াগুলো অর্থাৎ ক্লাস নোটটি রিভিউ করা হয়ে গেছে। একবার আমরা 25 মিনিট পড়লাম, 25 মিনিট পড়ার পরে আশা করি 5 মিনিটের ব্রেকে আপনারা সেটি আরও একবার রিভিউ করে নিয়েছেন। আর যদি রিভিউ করা না হয়ে থাকে তাহলে অবশ্যই এরপরে আমি যে ব্রেক দিব সেই ব্রেক টাইমে অথবা আমাদের স্টাডি সেশনটি শেষ করার পরে কিন্তু এগুলো রিভিউ করে নিতে হবে। আমি রিভিউ বলতে বোঝাচ্ছি যে অন্তত একবার দেখে নিতে হবে নিজে নিজে। আচ্ছা, আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অর্থাৎ পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস অধ্যায়টি শুরু করছি। এবং প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাসের নোট, যেটি আমি পুরো ম্যারাথন লাইভ ক্লাসটি করিনি, প্রথমে কিছু দূর করেছিলাম এবং তারপর হচ্ছে অফলাইন ক্লাসের নোট। তা আমরা একদম শুরু থেকে রিভিশন দেওয়া শুরু করি। অধ্যায় 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস। এস ব্লক মৌল রয়েছে ক্ষার এবং মৃৎক্ষার। ক্ষার হচ্ছে গ্রুপ 1, মৃৎক্ষার হচ্ছে গ্রুপ 2 এবং ধাতু হচ্ছে 14টি ধাতু, যেখানে NS 1 থেকে 2। পি ব্লক মৌল হচ্ছে 36টি। আচ্ছা, আমরা ধাপে ধাপে করি। এস ব্লক মৌল 14টি, পি ব্লক 36টি, ডি ব্লক 41টি, এ ব্লক হচ্ছে 27টি। এরপর এস ব্লকের মধ্যে রয়েছে ক্ষার মৃৎক্ষার। ক্ষার গ্রুপ 1, মৃৎক্ষার হচ্ছে গ্রুপ 2। পি ব্লকের মধ্যে রয়েছে ধাতু, অধাতু, অবধাতু। ডি ব্লক মৌল থোরিয়াম সহ 41টি। এখন আমরা যদি খেয়াল করি, এস ব্লক মৌল NS 1 থেকে 2, পি ব্লক মৌল NS 2, MP 1 থেকে 6, ডি ব্লক মৌল হচ্ছে N-1, D 1 থেকে 10, NS 1 থেকে 2, এ ব্লক মৌল হচ্ছে N-2, F 1 থেকে 14, N-1, D 0 থেকে 1 এবং NS 2। আমরা এবার যদি ভালো করে খেয়াল করি, পর্যায় 6-7, পর্যায় 6 এ রয়েছে আমাদের ল্যান্থানয়েডস। গ্রুপ 3 এ রয়েছে 2টি ল্যান্থানয়েডস হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, পর্যায় সারণীটা নিয়ে আসি তাহলে ভালো হবে। আচ্ছা, তো আমি সবার আগে বলে নিই, আমি কিন্তু সায়েন্স কেমিস্ট্রিতে পড়তাম না, আমি পড়তাম নিকুঞ্জ কেমিস্ট্রিতে রাজশাহীতে, এবং আমি কোনো ব্র্যান্ডিং করছি না। সায়েন্স কেমিস্ট্রিতে আমি একটি কম্পিটিশনে অংশ নিয়েছিলাম এবং তখন পার্টিসিপেন্ট গিফট হিসেবে এটি পেয়েছিলাম।
তো পর্যায় সারণীটা আমাদের সাথে থাকলে আমাদের সুবিধা হবে কিছুটা, সেজন্য পর্যায় সারণীটা আমরা কাছেই রাখি। আচ্ছা, এখন সব ঠিকঠাক। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন যদি ভালো করে খেয়াল করি, ল্যান্থানয়েডস হচ্ছে আমাদের ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত, যেটা আমাদের শেখানো হয়েছিল লালু 57 থেকে 71 পর্যন্ত 15টি মৌল, এবং অ্যাক্টিনয়েডস হচ্ছে আমাদের অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, যেখানে 15টি মৌল রয়েছে। টোটাল মৌল ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস মিলে 30টি, এবং ল্যান্থানয়েডস আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 6 এ 57 থেকে 71 পর্যন্ত, অ্যাক্টিনয়েডস হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত। তাহলে আমরা খুব ভালো করে মনে রাখবো 57 থেকে 71 পর্যন্ত গ্রুপ 3 এবং হচ্ছে পর্যায় 6, এবং 89 থেকে 103 পর্যন্ত গ্রুপ 3 এবং পর্যায় হচ্ছে 7। এখন সবচেয়ে কমন জারণ মান আমরা দেখতে পাচ্ছি +3। এখন আমরা যদি খেয়াল করি পর্যায় সারণীতে ধাতু কয়টি, পর্যায় সারণীতে ধাতু রয়েছে মোট 94টি, অপধাতু রয়েছে। তাহলে আমরা আমাদের কালারিং পেনটি নিয়ে নিই। তো পর্যায় সারণীতে ধাতু রয়েছে 94টি, অপধাতু রয়েছে 6টি। অপধাতুগুলোর নামগুলো মনে রাখতে হবে: বোরন, সিলিকন, আর্সেনিয়াম, জার্মেনিয়াম, স্ট্রিবিয়াম এবং টেলুরিয়াম। এটি মনে রাখা খুবই সহজ। আমরা যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, সিঁড়ির আশপাশে যদি আমরা খেয়াল করি, বোরন, সিলিকন, আর্সেনিয়াম, জার্মেনিয়াম, স্ট্রিবিয়াম এবং টেলুরিয়াম, অর্থাৎ সিঁড়ির দুই পাশে বোরন, সিলিকন, আর্সেনিয়াম, বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, টেলুরিয়াম এবং স্ট্রিবিয়াম। তো আমরা বোরন মানে বোরন, সিলিকন মানে সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম সব ঠিক আছে। স্ট্রিবিয়াম মানে হচ্ছে অ্যান্টিমনি, এবং টেলুরিয়াম তো টেলুরিয়াম। এবং অধাতু রয়েছে আমাদের 18টি। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো যে আমাদের অধাতু হচ্ছে 18টি, 118টির মধ্যে 18টি হচ্ছে অধাতু। এখন আমরা ধাতু এবং অপধাতু কিভাবে মনে রাখবো? ধাতু হচ্ছে 94টি, অপধাতু হচ্ছে 6টি। ধাতু মনে রাখার এত প্রয়োজন নেই, আমরা অপধাতু 6টি খুব ভালোভাবে মনে রাখবো। অপধাতু আমরা মনে রাখবো বোরন, সিলিকন, আর্সেনিয়াম, বোরন, সিলিকন, আর্সেনিক, জার্মেনিয়াম, স্ট্রিবিয়াম এবং টেলুরিয়াম। আর আমরা মনে রাখবো অধাতু 18টি। তাহলে আমরা বিয়োগ করে বুঝতে পারছি যে ধাতু হচ্ছে আমাদের 94টি। এরপর যদি আমরা আসি ক্ষার ধাতু, 1s1, 1s2, 1s1, 2s1 এভাবে আমাদের চলতে থাকবে। মৃৎক্ষার ধাতু হচ্ছে NS2। এরপর আমরা যদি দেখি মুদ্রা ধাতু, N-1D 1 থেকে 10, NS 1 থেকে 2। মুদ্রা ধাতু হচ্ছে আমাদের কপার, সিলভার, গোল্ড। 11 নম্বর পর্যায়ে আমরা যদি ভালো করে খেয়াল করি, 11 নম্বর গ্রুপের কপার, সিলভার, গোল্ড হচ্ছে আমাদের মুদ্রা ধাতু। গোল্ডের বাম পাশে প্লাটিনামকে কিন্তু আমরা চিনে রাখবো। এরপর আমরা যদি দেখি S2P6D10 F14, অর্থাৎ S এ 2টি ইলেকট্রন, P এ 6টি, D এ 10টি এবং F এ 14টি ইলেকট্রন থাকতে পারে। গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন। গ্রুপ 15 কে বলা হয় নিকটোজেন, কারণ গ্রুপ 15 তে আমাদের নাইট্রোজেন থাকে। নিকটোজেন মানে শ্বাসরোধকারী। এরপর গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন, অর্থাৎ গ্রুপ 16 থেকে আকরিক বানানো যায়। গ্রুপ 16 তে আমাদের অক্সিজেন রয়েছে। এবং গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন। এখন আমরা খুব ভালোভাবে মনে রাখবো 1 নাম্বার NS1। আমরা এখানে মূলত পর্যায় সারণীর যে মৌলগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করেছি। আমার উচিত ছিল পাথরে করে মানে এইভাবে না লিখে হচ্ছে এইভাবে লেখা, আমি বুঝতে পারিনি। তবে এরপর থেকে স্বপ্নটি কিন্তু আমি ওইভাবে করেছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। যদিও এটা আমার মনে রয়েছে, তবে এখানে একটু ছন্দ রয়েছে। হাই লিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে, একটা ছন্দ রয়েছে। এরপর আমরা দেখতে পারি গ্রুপ 2 এ রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, লিথিয়াম। এটাও আমার এমনিতেই মনে থাকে। তারপরে এখানে ছন্দ রয়েছে বোরন, আচ্ছা, বিরিয়ানি, মোগলাই, কাবাব,
সাজিয়ে বেড়ে রাখো বা এরকম কিছু একটা ছিল, যাই হোক। এরপরে আমরা যদি খেয়াল করি, আমাদের গ্রুপ 18 খুব ভালোভাবে মনে রাখতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানেশন। 2 10 18 36 54 86, 2 10 18 36 54 86, এই নাম্বারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবার আমরা গ্রুপ 17 হ্যালোজেন যদি দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসিন। গ্রুপ 16 আমরা যদি খেয়াল করি, গ্রুপ 16 আমরা কি পড়ে আসলাম? চ্যালকোজেন। তো চ্যালকোজেন হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঐশী এসএসসি তে পড়ে। এরপর আমরা গ্রুপ 15 যদি দেখি, গ্রুপ 15 তে রয়েছে নিক্টোজেন, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ, মস্কোভিয়াম। এখানে ছন্দটি কি ছিল? আচ্ছা, ছন্দটি আমি একটু মনে করার ট্রাই করি। গ্রুপ 15 এর ছন্দটি হচ্ছে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মেক্সিকোতে। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মেক্সিকোতে। তা আমি সিরিয়াল অনুযায়ী একটু বলে দিচ্ছি ছন্দগুলো। গ্রুপ 1 এর ছন্দ হচ্ছে, হাই লিনা কে রুবি সাজিয়ে ফেলেছে, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবং গ্রুপ 2 এর ছন্দগুলো হচ্ছে, বেলালের মনের কল্পনায় শুধুই বেবির রাজত্ব, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ 3 হচ্ছে, সচিন ইউনুস লারা আজব ক্রিকেটার, অর্থাৎ স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস। এরপর আমরা যদি দেখি, গ্রুপ 4 হচ্ছে, টিনা জহিরকে হৃদয়ে রেখেছে, টাইটানিয়াম, জিরকনিয়াম, হাফনিয়াম এবং রাদারফোর্ডিয়াম। এখানে যদি কারো বন্ধু বান্ধবী টিনা এবং জহির থেকে থাকে, তাদেরকে আপনারা মেনশন করে দিতে পারেন, অথবা তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। এরপর আমরা যদি দেখি, গ্রুপ 5 হচ্ছে, ভন্ড নোবেল টাকায় ডুবেছে, অর্থাৎ ভ্যানাডিয়াম, নিওবিয়াম, ট্যান্টালাম, ডাবনিয়াম। এখন কথা হচ্ছে, আপনারা নোবেলকেও কিন্তু মেনশন করে রাখতে পারেন, অথবা নোবেলের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যদি নোবেল নামে কেউ আপনাদের পরিচিত থাকে। এরপর আমরা দেখছি, গ্রুপ 6 হচ্ছে, কাঁদে মন ওয়াইফের সঙ্গীতে, অর্থাৎ ক্রোমিয়াম, মোলিবডেনাম, ওলফ্রাম বা টাংস্টেন এবং সিবোরজিয়াম। এরপর আমরা খেয়াল করব, আমাদের পরবর্তী গ্রুপ হচ্ছে গ্রুপ 7, আর গ্রুপ 7 এর ছন্দ হচ্ছে, মনটাকে রেখেছি ভালো, অর্থাৎ ম্যাঙ্গানিজ, টেকনিশিয়াম, রিনিয়াম, বোরিয়াম। আচ্ছা, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এই সব টেকনিকগুলো কিন্তু আমাদের নিকুঞ্জ কেমিস্ট্রিতে নিকুঞ্জ স্যার শিখিয়েছিল। এরপর যদি আমি খেয়াল করি, গ্রুপ 8 এর টেকনিক হচ্ছে, ফের রুবিনের অসুখ হয়েছে, অর্থাৎ ফেরাম, রেথানিয়াম, অসমিয়াম এবং হ্যাসিয়াম। আপনারা বুঝে গেছেন, বলতে হবে না যে রুহিনকেও আপনারা পরিচিত থাকলে মেনশন করে দিতে পারেন, বা রুহি। এরপর গ্রুপ 9 হচ্ছে, কোরমা রাধো আমি খাবো, অর্থাৎ কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম এবং নেডিয়াম। এরপর গ্রুপ 11 হচ্ছে, কণা আজ আমাকে রাগিয়েছে, অর্থাৎ কপার, সিলভার, গোল্ড এবং রঞ্জেনিয়াম। এরপর গ্রুপ 12 হচ্ছে আমাদের, জানো কাদের হজে যাবে কেন, অর্থাৎ জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এবং কপারনিসিয়াম। তা আপনাদের বলতে হবে না, আশা করছি আপনারা কণা এবং কাদেরকে মেনশন করে দিবেন, তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরপর গ্রুপ 13 তে রয়েছে, বাবা এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নিঝুম দ্বীপে, অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম। এরপর আমরা যদি খেয়াল করি, আমাদের গ্রুপ 14 তে রয়েছে, কাকার সাথে গেলে সোনা পাবে ফ্রিতে, অর্থাৎ
কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এবং ফ্লোরোভিয়াম। এরপর আমরা গ্রুপ 15 দেখি। নন গ্রুপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান মেক্সিকোতে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, স্টিবিয়াম, বিসমাথ, মস্কোভিয়াম। এরপর আমরা গ্রুপ 16 দেখছি। অপু এসএসসি তে পড়ে লিভারপুলে, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলেনিয়াম এবং লিভারমোরিয়াম। গ্রুপ 17 হচ্ছে ফুলকলির বাড়িতে আমি আসলাম টেনিস খেলতে। ফুলকলির বাড়িতে আমি আসলাম টেনিস খেলতে, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিডিন, টেনেসাইন। এবং গ্রুপ 18 হচ্ছে হেনা আর করিম যাবে রমনা অবকাশে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অর্গানাইজেশন। তো আমরা এভাবে আমাদের সবগুলো গ্রুপ মনে রাখতে পারি। এবং এখানে যদি বলতে চাই, সবগুলো গ্রুপ কিন্তু আসলে মনে রাখতে হয় না। আমাদের মূলত মনে রাখতে হবে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 18 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 13, 14, 15, 16, 17, 18 নম্বর গ্রুপ। এখানে 1, 2 নম্বর গ্রুপ। আর এখানে আমাদের 11 নম্বর গ্রুপ মনে রাখতে হবে, কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম। এবং এখানে আমাদের নিকেল, আমরা প্লাটিনামের এই বিষয়টা মনে রাখতে পারি। আচ্ছা, আমাদের গ্রুপে আমাদের 40 পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে, 1 থেকে 40 নম্বর পর্যায় পর্যন্ত। এবং আরও আমাদের গ্রুপ 1, 2, গ্রুপ 13 থেকে 18 এবং পরিচিত গ্রুপ যেমন গ্রুপ 11 এগুলো মনে রাখতে হবে। এছাড়া গ্রুপ 3 মনে রাখতে হবে। আমরা ল্যান্থানাইট সারি, অ্যাক্টিনাইট সারি কিছুটা হলেও, যেমন ল্যান্থানাম, লুটেসিয়াম, লালু, অ্যাক্টিনিয়াম, লরেন্সিয়াম, আলু, এসব আমরা মনে রাখা ট্রাই করবো, ছন্দ দিয়ে হলে মনে রাখা ট্রাই করবো। এবং থোরিয়াম 90 মনে রাখা ট্রাই করবো। এছাড়া আমাদের যে পরিচিত মৌলগুলো রয়েছে, পরিচিত মৌলের মধ্যে কি কি রয়েছে আমরা যদি একটু খেয়াল করি, 40 পর্যন্ত তো আমরা 1 থেকে 40 মনেই রাখবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, হেলিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিয়াম, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম, ইট্রিয়াম, জিরকনিয়াম। এই 40টা আমরা মনে রাখবো। এখানে আমরা অবশ্যই পারমাণবিক ভর মনে রাখার চেষ্টা করবো সিরিয়াল অনুযায়ী। 1, 4, 7, 9, 11, 12, 14, 16, 19, 20, 23, 24, 27, 31, 32, 35.5। আচ্ছা, আমি কোথায় আছি? 25.5। এরপর 40, 39, 40, 45, 48, 51, 52, 55, 56, 58, 59, 63.5, 65, 70, 73, 75, 79, 80, 84, 85, 87.5, 89, 91। তা আমরা মনে রাখার ট্রাই করবো। এবং আমাদের আরো কিছু পরিচিত মৌল মনে রাখতে হবে, যেমন মলিবডেনাম, টেকনিশিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আয়োডিন, জেনন, সিজিয়াম, বেরিয়াম, লালু এবং আলু। তারপর আমাদের আরো মনে রাখতে হবে টাংস্টেন বা ওলফ্রাম, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, গোল্ড, মার্কারি, থ্যালিয়াম, লেড, বিসমাথ, পোলোনিয়াম, অ্যাস্টাডাইন, রেডন, ফ্রান্সিয়াম, রেডিয়াম, তারপর রাদারফোর্ডিয়াম। আপনারা আমার নামের এটাও চাইলে মনে রাখতে পারেন, সিয়াম। সিয়াম দিয়ে মনে রাখতে পারেন আপনারা 6 নাম্বারটা, যদি আমি জানি না এটা পরীক্ষায় লাগবে কিনা। সিয়াবরিয়াম, সিয়াবরিয়াম। আচ্ছা, আমার নামে দেখছি একটি মৌল রয়েছে সিয়াবরিয়াম, মানে আমার বর্গের মৌল। আচ্ছা, যাই হোক। তারপর বোরিয়াম, হাসিয়াম, হাসিয়ামকে আপনারা হাসু আপা দিয়ে মনে রাখতে পারেন, যদি আমি জানি না এটা আসলে লাগবে কিনা, দেখতে সুন্দর লাগছে। তারপর রনজেনিয়াম, কোপারনেশিয়াম, কোপারনেশিয়াম মনে দরকার নেই, রনজেনিয়াম, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেসাইন অর্গানাইজেশন। এবং এখান থেকে মনে রাখতে হবে ল্যান্থানাম, তারপর লুটেসিয়াম। এখানেও কিন্তু সিয়াম রয়েছে। আপনারা খেয়াল করবেন, পর্যায় সারণী যদি পড়তে যান, আমার নাম কিন্তু অনেকবার দেখতে পাবেন, সিয়াম, সিয়াম, সিয়াম। অ্যাক্টিনিয়াম, থোরিয়াম মনে রাখতে হবে।
ইউরেনিয়াম কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, আবারও সিয়াম। আচ্ছা, তারপর আইনস্টাইনিয়াম, ক্যালিফোর্নিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম। এগুলো আপনাদের মনে রাখার ট্রাই করতে হবে। এখন পর্যায় সারণী পড়ার সময় আপনারা কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন আপনারা যদি বাম দিকের মৌলগুলো খেয়াল করেন, যেগুলো এই কালারে দেখতে পাচ্ছেন, এই মৌলগুলো কিন্তু সব ধাতু। আবার এখানে যদি আপনারা এই সিঁড়িটা খেয়াল করেন, এই সিঁড়ির এই পাশের এই মৌলগুলো সব কিন্তু ধাতু। এখন আমরা যদি চলে আসি অধাতু, আপনারা এই যে মৌলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে অধাতু, এটি হচ্ছে অধাতু। এরপর আমরা যদি দেখি অবস্থানগত ধাতু অর্থাৎ ডি ব্লক মৌল, এগুলো সব ডি ব্লক মৌল, এবং এই তিনটিও হচ্ছে ডি ব্লক মৌল। কিন্তু সব কিন্তু অবস্থান্তর না, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু সবগুলো অবস্থান্তর না, এটি আমরা পরবর্তীতে দেখতে পাবো। এরপর আমরা আন্তঃ অবস্থান্তর ধাতু অর্থাৎ এ ব্লক মৌল খেয়াল করি। আন্তঃ অবস্থান্তর ধাতু হচ্ছে আমাদের ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম বাদ দিয়ে বাকি এই 27টি। এবং নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটর, অর্গানেশন। তাহলে আমরা পর্যায় সারণী কিন্তু পুরোটা সম্পর্কে একটা সুন্দর ধারণা চলে আসলো। এরপর আমরা পরমাণুর এটা কি লেখা রয়েছে আমি বুঝছি না। আচ্ছা, কপার 29-এ চলে যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এটি হচ্ছে আমাদের মৌলের প্রতীক। তারপর এখানে আমরা সুন্দর করে দেখি আমাদের 1 নম্বরে রয়েছে পরমাণুর পারমাণবিক সংখ্যা, এখানে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মৌলের প্রতীক, 3 নম্বরে আমরা মৌলের নাম, 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক পারমাণবিক ভর, 5 নম্বরে আমরা গলনাঙ্ক দেখতে পাচ্ছি, 6 নম্বরে স্ফুটনাঙ্ক, 7 নম্বরে তড়িৎ ঋণাত্মকতা, 8 নম্বরে জারণ সংখ্যা এবং 9 নম্বরে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস লেখার এই নিয়মটি কিন্তু ভাইয়া আমাদের অনেক সুন্দর করে শিখিয়ে দিয়েছিল, আলামিন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি। তো আমরা এই নিয়মটি কিন্তু সামনে শিখে নিব। এবং আমি এর আগে যে লাইভ স্টাডি সেশন করেছিলাম, আমি বলেছি, তারপরে আরেকবার বলছি, ডেইলি লাইভ স্টাডি সেশনের আগে, ডেইলি লাইভ এক্সাম স্টাডি সেশনে এবং ইঞ্জিনিয়ারিং উইকলি লাইভ এক্সামের স্টাডি সেশনে কিন্তু আমি এই জিনিসটি খুবই সুন্দর করে আলোচনা করার ট্রাই করেছিলাম। নিজে রিভিশন দিচ্ছিলাম, তবুও আপনাদের যদি কাজে আসে। তারপরে এখানে কিছুটা বলে দিই, আমাদের এভাবে এটি পারমাণবিক বিন্যাসটি করতে হবে, যে ইলেকট্রন বিন্যাসটি আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটর, অর্গানেশন মনে রাখবো সবার প্রথমে। 2, 10, 28, 34, 54, 86, 118 মনে রাখবো। এখন যে কোনো একটা মৌল আপনারা নিয়ে নেন, কপার মৌলটি নিলাম, যেহেতু এখানে ইলেকট্রন বিন্যাস করা আছে। তো কপার মৌলটি নেওয়ার পরে আমাদের কাজ কি, আমরা হাতে গুনবো 2, 10, 18, 36। আমরা দেখছি 2, 10, 18 গুণার পরে আমরা কপার পেয়ে যাচ্ছি। তাহলে আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন গুণার পর এখানে আমরা আর্গন বসিয়ে দিব। এখন আর্গন বসানোর পর আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। আর্গন গুণে আমরা পেলাম কত, 3। তাহলে আমরা 4 থেকে শুরু করব। আমরা বসাবো 4s, তারপরে আমরা বসাবো 3d এবং তারপরে বসাবো 4p। এখন কথা হলো, আমাদের 4s আমরা যথাক্রমে 2 বসালাম, 3d আমরা 9 বসালাম এবং 4p এর উপর 0 বসালাম। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আমরা জানি কপারের ক্ষেত্রে রয়েছে, যে কপারের আমরা জানি ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ বা পূর্ণ হলে অধিক স্থিতিশীল হয়। সেই জন্য কপারের ক্ষেত্রে পূর্ণ হলে অধিক স্থিতিশীল হবে ডি। সেজন্য আমরা 4s 1 করলাম এবং 3d 10 করলাম। সেক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটি খুব সহজেই পেয়ে যাচ্ছি। এখন এটি আমরা বারবার প্র্যাকটিস করলে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবো এবং এই জিনিসটি আমাদের অনেকবার দরকার হবে, তাই এটি কিন্তু অবশ্যই শিখে নিতে হবে। আমরা কিন্তু ট্রাই করলে এই পরের ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবো, কিন্তু এখন যেহেতু আর মাত্র 1 মিনিট টাইম আছে আমাদের 25 মিনিট স্টাডি সেশনে, সেই জন্য আমি আর ওই জিনিসটির দিকে যাচ্ছি না। আমরা এখন এইটুক দেখে শেষ করে দিব এবং আমাদের যে অফলাইন ক্লাসের ক্লাস নোটটি রয়েছে সেটি আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো এখানে আমাদের আর তেমন কিছু দেখার নেই। আমরা এখানে একটি জিনিস মনে রাখতে পারি, ছন্দটি আমি কোথায় শিখেছিলাম আমার মনে পড়ছে না। ছন্দটি হচ্ছে এরকম, শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো। এই ছন্দ দিয়ে আপনারা খুব সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। আপনারা
শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, এই অনুযায়ী এস এস পিডি এসপিডি এগুলো বসিয়ে নেবেন। বসানোর পরে আপনারা যা সিরিয়াল অনুযায়ী এস এর উপরে 2টি, পি এর উপরে 6টি, ডি এর উপরে 10টি এবং এফ এর উপরে 14টি ইলেকট্রন বসাবেন। এবং বসানোর পরে আপনারা দেখবেন যে আপনাদের ইলেকট্রন বিন্যাসটি হয়ে গেছে। এবং তারপরে শুধুমাত্র আপনারা এভাবে সিডি আগে তারপর 4S অর্থাৎ আপনারা সিরিয়াল অনুযায়ী সাজিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো এরপরে আমাদের এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে বললাম। তারপর আমরা যদি খেয়াল করি কিছু ইলেকট্রন বিন্যাস এভাবে প্র্যাকটিস করানো হয়েছে। এবং এখানে আমি আরো একটি শর্টকাট শেখাতে চাই। এটি আমরা সবাই জানি যে সর্বশেষ যেটি পর্যায় সংখ্যা সেটি অর্থাৎ সর্বোচ্চ পর্যায় সংখ্যা যেটি সেটি হচ্ছে পিরিয়ড অর্থাৎ পর্যায় নম্বর 4। এবং আমরা এখানে যদি খেয়াল করি আমরা যে কোনো একটা মৌল নিলাম, কোথায় আমরা 57 রাগ পর্যন্ত যে কোনো একটা মৌল নিব। ধরলাম আমি কত নিলাম, টেলুরিয়াম নিলাম। টেলুরিয়াম মানে হচ্ছে 52। এখন আমরা টেলুরিয়াম যখন নিয়েছি আমরা গুনবো এইভাবে 2 10 18 36 54। তো 54 তো বেশি হয়ে যাচ্ছে, 2 10 18 36। তার মানে টেলুরিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 4। 2 10 18 36 54। আচ্ছা, টেলুরিয়ামের পর্যায় সংখ্যা হচ্ছে 5। 1 2 3 4 5। আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে রয়েছে আমাদের টেলুরিয়াম। এবার আমরা গ্রুপ নাম্বার কিভাবে বের করব? আমরা কিচ্ছু করব না, এই 52 থেকে আমরা এর আগের 36টা বিয়োগ করে দিব। 2 10 18 36। 36 বিয়োগ করলে আমরা 16 পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি টেলুরিয়ামের গ্রুপ নম্বর হচ্ছে 16। তো আমরা এই টেকনিক খাটিয়ে খুব সহজে আমাদের যদি 56 পর্যন্ত মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে বলে, আমরা কিন্তু খুব সহজে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারবো শুধুমাত্র হাতে গণনার মাধ্যমে। এবং আমাদের যদি 57 থেকে 71 অথবা 89 থেকে 103 পর্যন্ত বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে গ্রুপ 3 বসিয়ে দিব। এবং 57 থেকে 71 হলে আমরা বসাবো 6 নম্বর পর্যায় এবং 89 থেকে 103 হলে 7 নম্বর পর্যায়ে বসাবো। এবং আমরা 2 10 18 36 54 86 118 এটা অবশ্যই মনে রাখবো। 2 দেখলেই বা 2 এর থেকে ছোট দেখলেই আমরা বসিয়ে দিব 1। 10 অথবা 10 এর থেকে ছোট অর্থাৎ 10 পর্যন্ত আমরা বসাবো 2। একইভাবে আমরা এভাবে দেখে দেখে পর্যায় সংখ্যা বসিয়ে দিতে পারবো। আমরা জাস্ট যদি 2 10 18 36 54 86 118 হিলিয়াম নিয়ন আর্গন অর্গানাইজেশন তাহলে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পর্যায় যে কোনো মৌলের পর্যায় নম্বর বের করতে পারবো। এবং গ্রুপ নম্বর কিন্তু আমরা 56 পর্যন্ত বের করতে পারবো। এছাড়াও 57 থেকে 71 89 থেকে 103 পর্যন্ত বের করতে পারবো। এবং আরো একটি মজার বিষয় হচ্ছে 71 থেকে আমরা 86 পর্যন্ত খুব সহজে কিন্তু মৌল নম্বর গ্রুপ নম্বর বের করতে পারি। কিভাবে? আমরা জানি 71 মানে হচ্ছে আমাদের 3 নম্বর গ্রুপ। সো আমরা কি করব, ধরেন আমাদের 85 নাম্বার আচ্ছা 85 বাদ দিলাম, ধরেন এই লেড পরিচিত একটি মৌল, বললো লেড কত নাম্বার গ্রুপের মৌল। তখন আমরা কি করব, ক্যালকুলেটরে আমরা বসাবো 82 থেকে আমরা 71 জানি, 57 থেকে 71 আমরা সেই 71টা বিয়োগ করে দিব। আমরা তো পেলাম হচ্ছে 11, কিন্তু 11 তো আমরা গ্রুপ নাম্বার পাচ্ছি না। তাহলে আমরা দেখছি এখানে আমরা 71 বিয়োগ করেছিলাম, এই 71টা 3 নাম্বার গ্রুপের ছিল, সেই 3টা আমরা যোগ করে দিব। অ্যানসারের সাথে 3 যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে গেলাম 14 হচ্ছে আমাদের লিডের গ্রুপ নম্বর। আরো একটি শর্টকাট আমরা প্র্যাকটিস করে দেখি। আমরা অপরিচিত একটি মৌল নিলাম লিভার মোডিয়াম 116 নাম্বার। 116 দেখে আমরা এমনিতেই বুঝতে পারছি এটা 16 নাম্বার গ্রুপের মৌল, এখানে আসলে বলার কিছুই নেই। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, আমরা যদি 103 থেকে খেয়াল করি, 103 হচ্ছে 3 নাম্বার। 104 থেকে শুরু করে 118 পর্যন্ত যত আমরা দেখতে পাচ্ছি 4 5 6 7 8 9 ততই হচ্ছে আমাদের গ্রুপ সংখ্যা 100 এর পরে, অর্থাৎ 100 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে আমাদের। আর আমরা 71 পর্যন্ত শিখে ফেলেছি আমাদের গ্রুপ নম্বর বের করা। আমাদের সমস্যা কোনটা? আমরা তো 1 থেকে 56 পর্যন্ত আমরা কি করি? আচ্ছা, সবার প্রথমে আমরা পর্যায় থেকে আসি। পর্যায় নম্বর আমরা কিভাবে বের করব? পর্যায় নম্বর বের করার জন্য 2 10 18 36 54 86 118 নিব। যে আমরা পর্যায় তো বের করতে পারি। আমরা যেমন একটা যদি নিই ফ্লোরোভিয়াম 114, তার মানে 2 10 18 36 54 86 118 আমরা 7 পেলাম, তার মানে 7 নম্বর পর্যায়ে বসিয়ে দিব। এখন আমাদের গ্রুপ নাম্বার বের করতে হবে। গ্রুপ নাম্বার বের করা খুবই সহজ। আমরা 56 পর্যন্ত কি করব, আমরা হচ্ছে 2 10 18 36 54 86 118 গুণার মাধ্যমে বের করে ফেলবো।
যেমন আমরা 56 ধরে নিলাম, 56 ক্ষেত্রে 56 বিয়োগ 54, 2 পেলাম, 2 হচ্ছে আমাদের গ্রুপ নম্বর। 51 নিলাম, 51 বিয়োগ 36, অর্থাৎ 15 হচ্ছে আমাদের গ্রুপ নম্বর। তাহলে 56 পর্যন্ত আমাদের গ্রুপ নম্বর ক্লিয়ার। এরপর আমরা 57 থেকে 71 পর্যন্ত বসাবো পর্যায় 6 এবং গ্রুপ হচ্ছে আমাদের 3। 89 থেকে 103 পর্যন্ত আমরা বসাবো পর্যায় 7 এবং গ্রুপ বসাবো 3। এখন আমরা 104 থেকে 118 পর্যন্ত গ্রুপ তো যত দেখতে পাচ্ছি সংখ্যা 4 5 6 7 8 9, সেটা হচ্ছে আমাদের গ্রুপ নম্বর। সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে 72 থেকে 86 পর্যন্ত। তো 72 থেকে 86 পর্যন্ত আমরা একটা স্পেশাল টেকনিক মনে রাখবো। স্পেশাল টেকনিকটা কি? আমরা ধরে নিলাম থ্যালিয়াম আমাদের দেওয়া হয়েছে, তাহলে আমরা 81 থ্যালিয়াম দিলাম, থ্যালিয়াম থেকে আমরা 71 বিয়োগ করে দিব এবং তার সাথে 3 যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 13 এবং 13ই হচ্ছে থ্যালিয়ামের গ্রুপ নম্বর। এটি কিন্তু কোনো শর্টকাট হিসাবে আমরা মনে রাখবো না, এটি আমরা বুঝে বুঝে মনে রাখতে পারি। কেন এরকম হচ্ছে? থ্যালিয়াম আমরা যদি খেয়াল করি এবং আমরা যদি আমাদের লুটেসিয়াম খেয়াল করি, লুটেসিয়াম, সিয়াম কিন্তু লুটপাট করে না, সিয়াম সবাইকে জ্ঞান বিতরণ করার চেষ্টা করছে। আচ্ছা, তো লুটেসিয়াম, এখানে আমরা দেখতে পাচ্ছি লুটেসিয়াম হচ্ছে 3 নম্বর গ্রুপ। তার মানে আমরা যখন আমাদের থ্যালিয়াম 81 থেকে লুটেসিয়ামটা বিয়োগ করে দিচ্ছি, তখন আমরা 3টা গ্রুপ সংখ্যা বিয়োগ করে দিচ্ছি, তো সেই জন্য আমাদের 3 যোগ করতে হচ্ছে, তাহলে আমরা সঠিক গ্রুপ নম্বরটা পেয়ে যাচ্ছি। তাহলে এই টেকনিক খাটিয়ে আমরা 1 থেকে 118 অর্থাৎ পর্যায় সারণীর যে কোনো মৌলের পর্যায় এবং গ্রুপ বের করতে পারবো, এবং এই টেকনিকটি কিন্তু আমার নিজের বের করা। আপনারা যদি এর আগে কোথাও এই টেকনিকটি শিখে থাকেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তবে আমি কিন্তু এই টেকনিকটি আমার জানা মতে অন্য কোথাও থেকে শিখিনি, আমার নিজের হচ্ছে বের করা একটি টেকনিক, যে এইভাবে আমরা পর্যায় এবং গ্রুপ নাম্বার খুব সহজেই বের করতে পারি। তো আজকে এ পর্যন্তই, আজকের ভিডিওটি আর লম্বা করছি না, আজকে স্টাডি উইথ মি লাইভ সেশনটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।